হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বৈশাখের একটা দুর্দান্ত ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর দেখেন এই যে আলতা দিতেছি সকাল সকাল, এই পা দিয়ে কতগুলা ছেঁচড়া আছে, কতগুলা চামচা আছে, যে এক চামচারে বললে আরেক চামচার গায়ে লাগে, আরেক চামচা ফোন দিয়ে কৈফিয়ত চায়, ওগুলোর বলছেন এই পা দিয়ে লাথি দিব। এই জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো সকাল সকাল উঠে হচ্ছে আমি আলতা দিয়ে ফেলছি, আর ঐশীকে বারবার বিরক্ত করতেছিলাম। ওইখানে আমার আব্বুকে বসে দিছি ভর্তা বানাইতে। এই যে পান্তা ভাত, এটা হচ্ছে বৈশাখের একটা স্পেশাল ব্লগ। বৈশাখ মানে আমরা যেমন সারা বছর ঈদের জন্য অপেক্ষা করে থাকি, তেমন বৈশাখের জন্য বৈশাখটা আমাদের কাছে সবসময় অনেক বেশি স্পেশাল। বৈশাখ মানে অনেক কিছু আয়োজন, সকালবেলা অনেক আইটেমের ভর্তা, ইলিশ মাছ ভাজি, তারপরে বেগুন ভাজি, অনেক কিছু। এই যে দেখেন আব্বু বানাইতেছে বসে বসে। আর শুটকি ভর্তা তো অবশ্যই মাস্ট থাকবে। শুটকি ভর্তা হচ্ছে আগের দিন রাত্রে বানায় রাখছি, ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাকি যে হাতে মাখা ভর্তাগুলো ছিল ওইগুলো আমার আব্বু বানাইতেছিল সকাল থেকে। এখানে গরুর মাংস রান্না করা হইতেছে। উফ, আজকে একদম জমজমাট খাওয়া দাওয়া ঘোরাঘুরি। তো এই যে ঐশীরে বলতে বলতে হচ্ছে অনেক চিল্লাপাল্লা করে ঐশীরে ঘুমের থেকে উঠাইছি। তারপরে তার আবদার, তারে হচ্ছে আমার আলতা দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিলাম। ঐশীর পা দিয়ে লাথি খাবি কোন চামচাটা, রেডি হ, ঠিক আছে। এই যে এখানে আমাদের রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, সাথে আছে হচ্ছে এই যে শুকনা মরিচ ভাজা, এখানে আছে এক হাঁড়ি পান্তা ভাত, এখানে আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, 2 আইটেমের শুটকি ভর্তা, এখানে আছে হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলেন সেটা ভর্তা। এই যে সব কিছু রেডি, আমরা হচ্ছে এখন সবাই মিলে খাওয়ার অপেক্ষা। তো খেতে খেতে হচ্ছে বাকি স্টোরিটা কমপ্লিট করি। তো ইতালি বসে বসে হচ্ছে কিছু চামচা আছে, মনে করেন এক চামচারে বললে আরেক চামচার গায়ে লাগে। তো এইগুলাই গায়ে লাগে, আর কিছু গায়ে লাগে না, আর কিছু লজ্জা লাগে না, লাগে না মনে হয়। একদম লজ্জা শরম ছাড়া। বউ যে একটা রাইখা গেছে 2টা বাচ্চা সহ। তো ইতালি যাওয়ার আগে মনে ছিল না যে দুশ্চরিত্র বউ রেখা যাইতাছি। আমার বউর তো বিয়ের আগের থেকে নানান লুচ্চামির রেকর্ড আছে, রাইখা যাইতেছি। বাংলাদেশে কোনো রেকর্ড বের হইব কিনা, এমন বউ রাইখা যায় কিভাবে? গন্ডারের চামড়া নিয়ে, তাও আবার এখন গায়ে লাগে না সেগুলা লজ্জা লাগে না, সেগুলা গায়ে লাগে না, যে এখন আরেক চামচারে বললে সেটা খুব গায়ে লাগে। মানে চিন্তা করেন, এলাকা রেকর্ড করে, হ্যাঁ, কি বউ বিয়ে করছে ভাগাই নিয়া, যে বিদেশে জামাই যাওয়ার 6 মাসের মধ্যেই পাশের বাসার ভাড়াটিয়া আরেক বিয়েটা বেটার সাথে লুচ্চামি বদমাশি করে, সেই বেটিরা নিয়ে ইচ্ছা মতো কিলায় তার বউরে। তারপরে ফোন দিয়া শ্বশুর বাড়ির সবাই নাম্বার জোগাড় করে সিঙ্গেলে ফোন দিয়া তার বউ লুচ্চামির হিস্টোরি শেয়ার করে। তো সেগুলা বিচার করতে পারোস না, নাকি সেগুলার কোনো লজ্জা শরম গায়ে লাগে না, নাকি ইচ্ছা করে বউরে রেখে গেছো লুচ্চামি করার জন্য? মানে চিন্তা করেন। হ্যাঁ, বিয়ের আগে মানুষ করে, সেটাও খারাপ, ঠিক আছে, সেটা তো অবশ্যই খারাপ, যে নিজের হাজব্যান্ড ছাড়া কাউকে তো এমনি ইসলামী দৃষ্টিতে চেহারা দেখানো ঠিক না। তারপরও এখন মানে যেভাবে চলতেছে, বা আমাদের দেশের সংস্কৃতি যেরকম, তো এইভাবে হাত মোজা পা মোজা পরার মতো আমরা না, বা আছে কিছু কিছু। তো যাই হোক, তা বিয়ের আগে হচ্ছে এখন সবাই রিলেশন করে বিয়ে করে বা রিলেশন করে, এটা মোস্ট কমন হয়ে গেছে। কিন্তু বিয়ের পরে পরপুরুষ তো মানে হারামের থেকেও হারাম। তো বিয়ের আগে যা করছে বুঝলাম, সেটা ঢাকা দিয়ে ফেলছে বা গায়ে লাগে নাই, তারপরও ভাগায় নিয়ে গেছিল। তা এখন বিয়ের পরে কি সংসার করছে লুচ্চা বউয়ের সাথে, মানে কিছু ঘটনা কখন ঘটে, অবশ্যই কিছু রটলে সেটা ঘটে। একদম কেউ ফুলের মতো পবিত্র সেটা তো আর রটে না, তাই না? মানে গত 1-2 বছর ধরে এই ঘটনা শুনতে 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 কান পচে গেছে। আমার জামাইয়ের কান পর্যন্ত চলে আসছে। সে তো ঘৃণায় বমি করে এসব মানুষের নাম শুনলে, বা ও বলে যে এসব মানুষের চেহারা দেখলো পাপ। ঠিক আছে, মানে কতটা লজ্জার কথা। তো ওগুলা নিয়ে কার কাছে বলতে গেছিলি, বা ওগুলা নিয়ে কার কাছে বিচার করতে গেছিলি? সেগুলা কি গন্ডারের চামড়া গায়ে? সেগুলা গায়ে লাগে নাই? যে আরেক চামচারে বলছে ওইটা খুব গায়ে লাগছে। আগে পরের নিয়ে বলার আগে নিজের ঘর ঠিক করবি, ঠিক আছে? নিজের ঘরের নাই স্টেশন। বউ হইলো 12 ভাতারি, আজকে এর সাথে চলে যায়, কালকে তার সাথে চলে যায়। মানে চিন্তা করেন, মানে বিয়ের আগে মানুষ যা করে করে, কিন্তু বিয়ের পরে এইসব ঘটনা। এগুলো আবার তারি বোন বিক্রমপুর বসে বসে ফুল গ্রামের কাছে ছড়ায় বেড়ায়, ভাইয়ের বউ মিরপুর বসে কি কুকীর্তি করে। জামাই বিদেশ পাঠানোর কি দরকার ছিল? এত যখন প্যারা যে জামাই যাওয়ার 2-4-6 মাসের মধ্যে, তাও আবার আনমেরিড হইলে কথা ছিল, পাশের বাসার ভাড়াটিয়ার জামাই ধইরা
টান দেওয়াদারি শুরু করে, ওই বেটারও পোলাপান আছে। মানে চিন্তা করেন এরা এইসব মানুষ ভবিষ্যতে পোলাপান দেখতেছে, এগুলা পোলাপান শুনতেছে, মায়েরে ধইরা কিলাইতেছে বেটিরা নিয়ে, সেগুলা বাচ্চারা দেখতেছে। মানে এই বাচ্চারা কি শিখতেছে বা কোন পরিবেশে বড় হইতেছে এগুলো বলতে যাবেন তখন গন্ডারের চামড়ায় কোনো গায়ে লাগবে না। তারপর ডেলি আমার আব্বুরে ফোন করে বলবে যে বিচার করতে যান। মানে লুচ্চামির বা লুচ্চাদের বিচার কে করতে যায় বলেন? ডেলি লুচ্চামি করবে আর আমার বাপের খেয়ে দেয় কাজ নেই, সে বিচার করতে যাইব কি জন্য? এগুলো তো লজ্জার ঘৃণায় থু মারা উচিত এসব লুচ্চানিদের মুখে। আবার আমার বাপ যাবো বিচার করতে, আর কি জন্য বিচার করতে যাইব? আমার বাপের গোষ্ঠীর কেউ লুচ্চামি করছে, আমাদের বাসার কেউ লুচ্চামি করছে যে আমার বাপ যাব বিচার করতে? মানে মুগ্ধা বললেই হইল না, মানুষ সস্তা, মানুষের মান সম্মান প্লাস্টিকের বউর মতন, যে মুগ্ধা বললো আর লুচ্চামির বিচার করতে মানুষ চলে গেল। যখন বউরে মানুষে নিয়ে কিলায় বেটিরা ধইরা বাইন্দা রাখে, বাইন্দা কিলায়, মুখে স্যাপ মারে বোর, তখন এই গন্ডারের চামড়ার গায়ে লাগে না এইসব বিচার করতে। আবার বাপ কেন যাবো? খেয়ে দেয়া তার কাজ নেই, তার কোনো প্রেস্টিজ নাই না কি? মানে আগে নিজের ঘর ঠিক নেই, আমি চিন্তা করি এরা যে কত নির্লজ্জ বেহাইয়া। আমি কি বললাম না বললাম আরেকটারে, সেটা নিয়ে খুব মাথা ব্যথা। তো নিজের ঘর ঠিক করতে পারোস না, এত কিছুর পরও তো ডেলি স্টিল এখন পর্যন্ত বেটারা ফোন দিয়ে বিচার দেয়, বেটিরা ফোন দিয়ে, মানে কি জামাই চিন্তা করেন? আগে তো নিজের ঘর ঠিক করবি, তারপরে পরের নিয়ে কথা বলিস। আর নিজের ঘরের নাই ঠিক, বউ হইল 12 ভাতারি, তারে সাইরা রাখছে আল্লাহর হস্তে, আবার সে আমি কারে কি বললাম সেটা নিয়ে বিচার করতে আসে। হ্যাঁ বলছি, বলবো, বইলেই যাবো, পারলে কিছু করিস, ঠিক আছে? আগে নিজের ঘর ঠিক করবি, নাইলে এইসব 12 ভাতারিদের জামাইদের মুখে এত লম্বা লম্বা লেকচার মানায় না। যার নিজের ঘরই ঠিক নেই, যে হাসির পাত্র মানুষের কাছে, মানুষ হাসে। যেসব মানুষের কেউ মানে, কেউ গুনে, কেউ পাত্তা দেয়, যার নিজের ঘরের স্টেশন নাই, বউ যাইতেছে এক একদিন এক একজনের সাথে। মানে এদের তো লজ্জা শরমের অভাব, বুঝছেন? লজ্জা শরম থাকলে আবার মাতাব্বরি করতে আসতো না আরেকজনের জন্য। এত লুচ্চামির পরও যে বউ নিয়ে রিল্যাক্সে সংসার করে, সেই জামাইটা আর কি বলবো। আবার সাইধ্যা আসে মাতব্বর সাইজা, এটা মাতব্বর কে মানে? সাইধ্যা মাতব্বর সাইধ্যা আসে আরেকজনের নিয়ে কথা বলতে, কারে কি বললাম না বললাম। আগে নিজের ঘর ঠিক করবি, তারপরে পরের নিয়ে কথা বলবি, নাহলে এত লম্বা লম্বা লেকচার একদমই সাজে না, ঠিক আছে? মানে কি অবস্থা, মানে হাসি পায়, বুঝছেন? হাসিও পায়, করুণাও হয় যে এদের কি স্টোরি, এদের নিয়ে মানে মানুষ লজ্জায় হাসাহাসি করে। মানে বেটিটা নিয়ে কি লাই, তাহলে বুঝেন কোন সিচুয়েশনে চলে গেছে। মানে রুচির দুর্ভিক্ষ আর কি। হ্যাঁ, এত রং ঢং করে এত এলাকা জানিয়ে যখন ভাগায় বিয়ে করছে, তখন এত বড় বড় লেকচার ছিল না যে কি সংসার করলো, যে 2-4 মাসের মধ্যেই 2টা বাচ্চা থাকতে বউ জায়গা আরেকজনের সাথে লুচ্চামি করতে। মানে এগুলো যে বলতেছে আসলে আমারই লজ্জা লাগতেছে যে তাদের কতটা নির্লজ্জ, যে আবার তার জামাই ফোন দিয়ে আরেকজনের বিচার ঘাড়ে নিয়ে জিজ্ঞাসা করতেছে এরে কি বলছি, তারে কি বলছি। বেহায়ার গোষ্ঠী। আগে ঘর ঠিক করা উচিত। লজ্জা শরমের ব্যাপার, বোন নাই চরিত্রের স্টেশন, আরেকজনের নিয়ে মাতব্বরি করতে আসে। বেটারা যখন ফোন দিয়া বিচার দেয়, তোর বই করতেছে সেই করতেছে, বেটিরা ফোন দিয়ে বিচার দেয়, তোর বউরে কি লাইতাছি, তখন কিছু করতে পারস না যদি মুরত থাকে। আজব পাবলিক। তো যাই হোক, আসলে হাসতে চাই না, হাসি আসে, করুণা হয় এদের জন্য, খুবই করুণা হয়। যে একটা মানুষের চরিত্র ঠিক না থাকলে কিন্তু সারাদিন যদি কপাল ধুয়ে নামাজ পড়লাম, মানে মানুষের সাথে বাটপারি করা যায়। বা চিন্তা করেন যে এত বছর সংসার করে কি কতটুকু স্যাটিসফাইড তার বউ, যে আরেক বেটার কাছে এত তাড়াতাড়ি চলে যেতে পারে। তো ওগুলো এইসব বউ নিয়ে সংসার করে, ঠিক আছে, যার সংসার তার ব্যাপার, আমাদের তো মাথা ঘামানোর দরকার নেই। তাহলে বিচার করার সময় আবার আমার বাপের কি জন্য ডাকে? তার কি ঠেকা? একদমই ঠেকা না। তার গোষ্ঠীর কেউ করে নাই বা তার ফ্যামিলির কেউ করে নেই যে লুচ্চানিদের নিয়ে যাইব বিচার করতে। তো আসলে একটা কথা মনে রাখবেন, বা একটা কথা সবসময় শুনি, যে সবসময় চোরের মায়েদের না একটু বড় গলাই হয়, যে সেই অবস্থা হয়েছে আর কি। চোরের মার সাথে ইদানিং চোরের বাপও বের হয়েছে অনেকগুলা। তো কিছু হইলে লেকচার দেয়, 10 বছর পরে এসে বিচার করবে। যে স্টিল গরমে গরমে কোনো বিচার করতে পারে না, লুচ্চামি, সে 10 বছর পর কি বিচার করবে? মানে যদি ক্ষমতা থাকতো, মুরত থাকতো, একটা মহিলা কাঁচকলা দেখাই দিছে বউরে কিলাইয়া, তো ওই মহিলারই কিছু করতে পারে না, মানে মানুষের আশা দেখায় সে 10 বছর পরে এসে বিচার করবে। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম 10 বছরের। তো আসলে নাটক বুঝছেন, এত নাটক হজম হয় না। 40 পাওয়ারের গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে। মানে একটাই তাদের উদ্দেশ্যে আমার কথা, যে আগে নিজের ঘর ঠিক করে পরের পর্যন্ত আসার দুঃসাহসটা করা উচিত। আর আমার সাহস বরাবর একটু বেশি,
পা থেকে মাথা পর্যন্তই আমার সাহস। আমি উচিত কথা বলি, মানে ফাইজলামি বদমাশি মানুষের আমার সহ্য হয় না, এর জন্য মানুষ আমাকে একটু কমই হজম করতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসলে ভাবলাম আপনারা শুধু জিজ্ঞেস করেন, আর অনেকে হচ্ছে পরিচয় চান যে কাদের নিয়ে বলতেছি। যারা হচ্ছে আমার অনেক ক্লোজ আছেন, আমার সাথে এফবিতে অ্যাড আছেন বা এফবিতে অ্যাড আসো, ফ্রেন্ড সার্কেল বলো, অনেকেই তারা হচ্ছে আমাকে এফবিতে ইনবক্স করবা, তাদের কাছে আমি ডিটেলস স্টোরি শেয়ার করব। তো যাই হোক, এই যে আলতু ফালতু মানুষের কথা বলতে বলতে আমার আসলে বৈশাখের ব্লগের কিছুই বলা হইতেছে না। তো আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে গিয়েছিলাম টিএসসির ওই পাশে, তারপরে এই পাশে চলে এসেছি দোয়েল চত্বরের এখানে। যে দেখেন, এগুলো দেখে যে আমার কি ভালো লাগে, তাই একটু ভিডিও করতেছিলাম। এখানে হচ্ছে ঐশী ফুল পড়তেছিল মাথায়, পরে হচ্ছে সেটা চেঞ্জ করে সে হাতে পড়ছে। আম্মু হচ্ছে একটু ফুলের স্মেল নিচ্ছিল, পরে বলতেছে যে না, এটার স্মেল একদমই ভালো না। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। এই যে আমি হচ্ছে হাতে পড়েছিলাম, পরে আমারটা দেখে দেখে ঐশীও হাতে পড়ছে। দেন এই যে আমরা চলে আসছি কার্জন হলের এই পাশে। একটা জিনিস আমার ওই দিন খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই যে কার্জন হলে ওই দিন ঢুকতে দিচ্ছিল না, মানে বহিরাগত অ্যালাউ করতেছিল না। এই জন্য খুবই খারাপ লাগছে, কজ কার্জন হলের ভিতরে ঢুকে হচ্ছে ছবি তুলতে ঘুরতে অনেক বেশি মানে ভালো লাগে। ওইখানকার ছবিগুলো অনেক সুন্দর হয়, একদম প্রাকৃতিক পরিবেশে। কিন্তু মানে যে কোনো একটা কারণে হচ্ছে ওই দিন কার্জন হলে অনেকেই হচ্ছে শাড়ি টাড়ি পরে এসে হিউজ মানুষ হচ্ছে জমেছিল, যে অনেক রিকোয়েস্ট করতেছিল যে কেন ঢুকতে দিবে না। হয়তো হতে পারে যে এরকম একটা অকেশন বা এরকম একটা সাংস্কৃতিক আয়োজন অনেক মানুষ হয় প্রতি বছরই দোয়েল চত্বরের ওই পাশে বা ঢাকা ইউনিভার্সিটি এলাকায়, হয়তো ওদের সিকিউরিটির কথা ভেবেই অফ রাখছে। কিছুদিন আগে যে ঝামেলাটা হলো বা আন্দোলনটা হলো, ওইটার মধ্যে কিন্তু ঢাকা ভার্সিটির অনেক বেশি অবদান, যদিও সবাই ছিল, কিন্তু মূল ঝামেলাটা শুরু হয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মানুষদের সাথে বা স্টুডেন্টদের সাথে। হয়তো ওই দিক থেকে হচ্ছে সিকিউরিটি বা সেফটির কথা ভেবেই অফ রাখছে। তো যাই হোক, আমরা হচ্ছে টুকটাক কার্জন হলের এই পাশে ঘুরে আশেপাশে দোয়েল চত্বরে বা ওই পাশ দিয়ে আশেপাশে ঘুরে তারপরে এই যে কার্জন হলের এই পাশে থেকে আমরা ফুচকা খাচ্ছিলাম। দেখেন সবাই জমে গেছে, বিকালবেলা তো একটু রোদটা পড়ছিল হালকা পাতলা, আর হিউজ মানুষ আসতেছিল। কিন্তু তারপরও বিগত মানে আমরা তো ছোটোর থেকেই যাই সবসময়, ছোটোর থেকে আমি অনেক বেশি বায়না করতাম আব্বুর সাথে এই পহেলা বৈশাখ আসলে বিশেষ করে যে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তখন তো বুঝতাম না বা ছোটো ছিলাম, একা একা যেতে পারতাম না, মানে অনেক বেশি বিরক্ত করতাম। ছোটোর থেকে অনেক ঘাটতেরামি করতাম, আর আব্বু নিয়ে যেত। তো আমার হচ্ছে ছোটো থেকে বড় হওয়ার পর থেকে এ পর্যন্ত এই ফার্স্ট দেখা যে বৈশাখের দিন এই পাশটা একদম মানে লোকজন জমায়েত কম বা লোকজনের ভিড় কম, কেন তা জানি না, কিন্তু বিকেল হওয়ার সাথে সাথে হচ্ছে ভিড় হচ্ছিল ভালোই। তো সবাই মিলে ওই যে কার্জন হলে ঢোকার জন্য হচ্ছে অনেক রিকোয়েস্ট করতেছিল, শাড়ি পরে দাঁড়ায় ছিল। তো কিছু করার নেই, ব্যাড লাক। দেন আমরা হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম, আগে ফুচকা খেলাম। এইখানকার ফুচকাটা অনেক বেশি মজা হয়, বোম্বাই মরিচ দিয়ে দেয়, কিন্তু আমার হচ্ছে এই গরমের মধ্যে এত ঝাল খাওয়ার একদমই মানে মুড ছিল না বা প্রিপারেশন ছিল না, এই জন্য হচ্ছে ঝাল কমিয়ে খেয়েছিলাম। দেন আম্মুরা হচ্ছে এখানে ঝালমুড়ি খাচ্ছিল। তো পরে হচ্ছে আমরা ডিসাইড করলাম, একবার ভেবেছিলাম যে ধানমন্ডির ওই পাশে যাই, পরে ঐশী বললো যে না, দেখা গেছে রাত্রে আসতে আসতে অনেক বেশি লোড হয়ে যাবে, তখন ব্যাক করাটা অনেক কষ্ট হয়ে যাবে। তো শনিয়াকড়ার এই পাশে যারা আছেন তারা জানেন আমাদের কিন্তু বেশি দূরে যেতে হয় না, শনিয়াকড়ায় আমাদের হাতের কাছে সব কিছু আছে। তো এই জন্য ঐশী বললো যে আমাদের ওইখানেই তো রেস্টুরেন্টের অভাব নেই, যেহেতু বাইরেই খাবো তাহলে চল আমাদের ওইখানেই খাই, শুধু শুধু কষ্ট করে এখন আর ধানমন্ডি যাওয়ার দরকার নেই। দেখা গেছে ব্যাক করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে রাত্রে, যেই হারে মানুষ বের হচ্ছে। মনে হয় এই গরমের জন্যই হয়তো যে মানুষ বের হচ্ছিল না বা কম বের হয়েছে। তো এই যে দেখেন বিকেল হওয়ার সাথে সাথে মানুষ বের হইতেছিল। তো এই যে আমরা চলে যাচ্ছি বাসায় বলতে হচ্ছে শনিয়াকড়ার ওই পাশে যাব, ওইখানেও কিন্তু অনেক সুন্দর একটা মেলা হয়। তো এখান থেকে হচ্ছে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি ঢাকা মেডিকেলের ওইখানে যে বার্ন ইউনিট, ওইখান থেকে হচ্ছে তারপরে বাসায় গিয়েছিলাম। এই যে দেখেন চলে আসছি আমাদের এলাকায়। আসলে নিজেদের বাসা নিজেদের এলাকার কাছেই যখন এত কিছু পাওয়া যায়, দূরে আর কষ্ট করে যাইতে হয় না। তো চলে আসছি শনিয়াকড়ায়, এখানকার লাইভ পিজা পার্কের পিজা কিন্তু অনেক ফেমাস, অনেক মজা। তো এখান থেকে হচ্ছে আমরা পিজা অর্ডার করেছি, এখানে একটা কি বলে চিজ ব্লাস্ট
পিৎজা অর্ডার করেছিলাম। তো এই যে এটাতে দেখেন খুবই চিজ, একদম চিজ দিয়ে লোডেড ছিল। তো এটা অর্ডার করার সাথে সাথে পেয়ে গেলাম। এখানেও কিন্তু মানুষ কম ছিল, কেন তা জানি না। এখানে কিন্তু নর্মালি প্রতিদিন হিউজ মানুষ হয়, টিকিট নিয়ে দাঁড়ায় থাকতে হয় বা রিসিট নিয়ে দাঁড়ায় থাকতে হয়, টিকিট না। তো এই যে অর্ডার করার সাথে সাথে পেয়ে গেলাম। তো একদিক দিয়ে খুশি হয়েছিলাম যে ওয়েট করা লাগে না, কজ পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল, অলরেডি তখন সন্ধ্যা হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে এখানে নিয়েছিলাম এই যে আমরা চলে আসছি সিপিতে। সিপির খাবার কিন্তু আমাদের অনেক পছন্দের, সবচেয়ে বেশি পছন্দ করে আমার জামাই, কিন্তু সে তো নাই, তারে খুব মিস করতেছিলাম। তো ফার্স্টে নিয়েছিলাম চিকেন ললিপপ, ওইটা 4 জনের জন্য 4টা নিয়েছিলাম। এখানে নিয়েছি চিকেন উইংস, এগুলা খুবই মজা। এই যে এখানে একটা চিকেন ফ্রাই নিয়েছি, মানে যার যারটা তাড়াতাড়ি দিয়ে দিছি। আমি আমারগুলো ভিডিও করছিলাম। এই যে ঐশী আর আম্মু বসে গেছে, এত বেশি গরম লাগছিল, মানে শাড়ি টাড়ি নিয়ে। তারপরে বিকালে অবশ্যই একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা হওয়াতে একটু রিল্যাক্স লাগছিল। যদি বৃষ্টিটা না হইতো তাইলে অবস্থা খারাপ হয়ে যেত এই গরমে শাড়ি পরে। তো যাই হোক, এই যে এখানে সবাই আগে চিকেন ললিপপটা খাইতেছে। আম্মুর এটা অনেক বেশি পছন্দ, তাই ফার্স্টে আমরা এটাই নিয়েছিলাম। এই যে এটা আমারটা। ওইখানে কেন জানি ওই দিন একটু চিকেন ললিপপটাতে একটু লবণ বেশি হয়ে গেছিলো। আর এই যে এখানে আছে চিকেন বল, এটা আমার জামাইয়ের অনেক পছন্দ, মানে ওর সিপিতে গেলে তো এটা খেতেই হবে, যেহেতু আসে না আসলে, এই জন্য অনেক বেশি মিস করতেছিলাম। দেন এখানে আমরা নিয়েছিলাম কোল্ড কফি। বিশ্বাস করেন, সারাদিন যতই ঘুরেছি, যতই খাওয়া দাওয়া করেছি, এই কোল্ড কফিটা খাওয়ার পর একদম এত বেশি বরফ দিয়ে দিছিল, অনেক বেশি, মানে আত্মার থেকে শান্তি পাচ্ছিলাম যারে বলে। দেন আমাদের বাসায় ব্যাক করার পালা। তো আম্মু বললো যে ওইখানের মেলায় তো গেলাম, আমাদের বাসার সামনের মেলা, এটাতে যাব না তা কি হয়? এই যে দেখেন, এটা শনিয়াকার আমাদের বাসার সামনের মেলা। এটা বেশ ঈদের পরপর দিয়েই বসছে, কিন্তু যাওয়া হয় না এখনো। তো আজকে বৈশাখ উপলক্ষে এখানে অনেক মানুষের ভিড়, অনেক মানুষের জমজমাট হয়েছে। আসলে মেলাটা একদম সব দিক দিয়ে পরিপূর্ণ মনে হচ্ছিল, তাই ভাবলাম যে আজকেই যাই। এই যে এটা নর্মালি ঈদ উপলক্ষে বসছিল। তো এই যে এখানে দেখেন কি ভিড়, যারা আসলে এলাকার মধ্যে আছে বা আশেপাশে আছে, ছোট বাচ্চা আছে, দূরে যাইতে ইচ্ছা করে না বা দূরে যাইতে পারে না ঝামেলার জন্য। তার থেকে বড় কথা হলো ওয়েদার খারাপ, প্রচণ্ড গরম, তারাই মনে হয় যে এখানে চলে আসছে। এত ভিড়, মানে বিশ্বাস করবেন না যে ঢোকার পরে বের হইতে পারতেছিলাম না, মনে হইতেছিল যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। তারপর নিজের এলাকা একটা শান্তির ব্যাপার আছে, ঘুরে ফিরে যে না কোনো ঝামেলা হবে না, বা রিল্যাক্সে যত রাতি হোক রিল্যাক্সে বাসায় ব্যাক করতে পারবো। তো যাই হোক, এখানে ঘুরে ফিরে কেনার মতো তেমন কিছুই ছিল না। ঐশী মনে হয় একটু হেয়ার ব্যান্ড দেখতেছিল, আর এছাড়া কেনার মতো তেমন কিছুই ছিল না। আম্মু ফার্স্টের দিকে গেছিলো ওই যে মেলাতে বিভিন্ন ধরনের নিমকি, মিষ্টি টেস্টি পাওয়া যায়, ওইগুলা দেখার জন্য, ওইগুলা নিছে আম্মু। তো আমরা কি করব, যে একটু ঘুরে ফিরে ঐশী টুকটাক কসমেটিক্স কেনাকাটা করলো, তারপরে বাসায় চলে আসছিলাম। এই যে দেখেন, ঐশীর কসমেটিক্স দেখাই শেষ হইতেছিল না, মানে ফার্স্টে নিজে ঢুকতে চায়নি, জোর করে গেছি আম্মু আর আমি। ওর অনেক টায়ার্ড হয়ে গেছিলো শাড়ি পরে, সে অনেক দৌড়াদৌড়ি করছে। তো এই যে দেখেন কি ভিড়, সবাই মনে হইতেছে যে আশেপাশেরই লোক, দূরে যাওয়ার ভয়ে আসলে চলে আসছে এখানে বৈশাখী মেলাতে। তো ছোটোর থেকে কিন্তু এইসব মেলাতে আমরা অনেক বেশি এনজয় করি, এখানে অনেক কিছু পাওয়া যায়। আর এক সাইডে মাটির জিনিসপত্র, হাঁড়ি পাতিল বাচ্চাদের, এগুলো পাওয়া যাচ্ছিল, এগুলো আমার এত ভালো লাগে, মানে এত বড় হয়ে গেছি তারপরে মনে হয় যে দেখলেই কিনে ফেলি, যে কাজে লাগুক না লাগুক, দেখতে অনেক বেশি ভালো লাগে। দেন এই যে মেলার মেইন আকর্ষণ নাগরদোলা। বলেন তো ছোটবেলায় কে কতবার নাগরদোলা উঠছেন? আমি মনে হয় একবার উঠছি, আমার যতদূর মনে আছে, মনে না থাকার ব্যাপার না, আসলে একবার উঠছি। কজ নাগরদোলা উঠলে আমার অনেক ভয় লাগে, মানে উঠার সময় কিছু মনে হয় না, কিন্তু নামার সময় অনেক অনেক বেশি ভয় লাগে, মানে মনে হয় যে পড়ে যাচ্ছি বা ছিঁড়ে পড়ে যাব, এরকম একটা ভয়। কিন্তু মেলা মানে নাগরদোলা, নাগরদোলা না হলে আসলে মেলাটা জমজমাট হয় না। তো যাই হোক, এই যে একদম সন্ধ্যা লেগে গেছে, একদম পেট ওভারলোডেড, তাই আর হাঁটতে ইচ্ছা করতেছিল না। চলে যাচ্ছিলাম, উঠে গেলাম অটোতে, বাসায় চলে যাচ্ছি। কি যে ভালো লাগতেছিল, এই যে এই পাশ দিয়ে আমার স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম। এতদিন পর নিজের স্কুল, নিজের এলাকায় এসে এত ভালো লাগছিল, মানে
আমি যখন আমার বাসা থেকে আসি মানে ফ্লাইওভারে ওঠার পরই আমার একটা প্রতিবারই একটা ঈদের মতো আনন্দ হয় যে চলে যাচ্ছি নিজের এলাকায়, মানে একটা অসম্ভব শান্তি কাজ করে ভিতরে। আর এই পাশ দিয়ে হচ্ছে রিক্সায় ঘুরতে অনেক দিন পর আসলাম, নিজের ছোটোবেলা, স্কুল লাইফ, বন্ধুরা, মানে সবাইকে খুব মনে পড়তেছিল। ওরা যদিও সবসময় আশেপাশেই থাকে, তো আজকে হচ্ছে ব্যস্ততার জন্য আসলে কারোর সাথে দেখা করা যায়নি। ওরা আশেপাশে হচ্ছে স্কুলের আশেপাশেই সবসময় আড্ডা দেয়। তো ভাবলাম, একবার ভাবছিলাম যে ওদের সাথে দেখা করে যাই, কিন্তু পরে আর মানে গরম লাগতেছিল শাড়ি টাড়ি পরে, এই জন্য আর নামলাম না। তো এই যে চলে আসছি বাসায়। ঐশী হচ্ছে বারবার বললাম আমার ভিডিও করবি না, আবার ঠিকই ভিডিওতে উকি দেয়। তো আজকের মতো বৈশাখের ব্লগ এই পর্যন্ত, সবাইকে টাটা।